এরপরে আসে কুইপার বেল্ট, যা আগের অ্যাস্টেরয়েড বেল্টের থেকে 20 গুণ চওড়া এবং 200 গুণ বিস্তৃত। অসংখ্য অ্যাস্টেরয়েডস, মিটিরয়েডস এবং কমেটসের মেঘ আমাদের সূর্যকে ঘিরে রয়েছে, যাকে আমরা অর্ট ক্লাউড নামে জানি। তাহলে আমরা আমাদের সূর্যের মতো কোটি কোটি নক্ষত্র এবং আমাদের সৌরজগতের মতো কোটি কোটি সৌরজগৎকে দেখতে পারবো। আমাদের অবজারভেবল ইউনিভার্সে এরকম কোটি কোটি সুপার ক্লাস্টার্স রয়েছে। মানব সভ্যতার শুরু থেকেই আমরা আশ্চর্য চোখে আকাশের দিকে তাকিয়েছি। আমাদের পূর্বপুরুষেরা মনে করতেন পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্র এবং চাঁদ, সূর্যসহ বাকি সব কিছু পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর তখন কেউ এর উপরে প্রশ্ন তুললে তাকে শাস্তি পেতে হতো, কারণ এই বিশ্বাসের উপর প্রশ্ন তোলা ছিল সরাসরি ঈশ্বরকে চ্যালেঞ্জ করা। বাট বর্তমানে আসল সত্যিটা সবার সামনেই পরিষ্কার। সময়ের সাথে সাথে আমাদের নিজেদের অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখনও এটা চলমান। তবে আমাদের এই মহাবিশ্ব, এটা কত বড় আর এর শেষ কোথায়? আদতেও কি এর কোনো শেষ আছে? কারণ যেমনটা আমরা জানি, আমাদের মহাবিশ্ব ক্রমাগত এক্সপ্যান্ড করছে, অর্থাৎ সম্প্রসারিত হচ্ছে। তাহলে কোথায় আমাদের মহাবিশ্বের সীমানা? চলুন নিজের চোখেই দেখা যাক। As Sir Albert Einstein said, logic will take you from A to B, and imagination will take you anywhere. তাহলে আরও একবার সিট বেল্ট বেঁধে ফেলুন এবং আমাদের ইমাজিনেশনের স্পেসশিপে চড়ে যাওয়া যাক মহাবিশ্বের শেষ সীমায়। আনডাউটেডলি আমাদের যাত্রা শুরু হবে আমাদের প্রিয় গ্রহ পৃথিবী থেকে, এবং সবার প্রথমে আমাদের সামনে যেটা পড়বে সেটা হলো আমাদের প্রিয় চাঁদ মামা। আর আমরা সূর্যকে কিভাবে ভুলতে পারি? পৃথিবীতে জীবনের উৎপত্তির অন্যতম মূল কারণ। সূর্য আমাদের সোলার সিস্টেমের একমাত্র বস, যার প্রবল দাপটে মহাকর্ষ বলে সব কিছু তার চারপাশে ঘোরে। এবং সূর্যের চারপাশে ঘোরা এই বস্তুগুলোর মধ্যে 8টি স্পেশাল অবজেক্টস, যেগুলোকে আমরা গ্রহ বা প্ল্যানেটস বলি, তাদের মধ্যে সবার প্রথমে আসে মার্কিউরি বা বুধ। এটা সূর্যের সব থেকে কাছাকাছি হওয়ার সাথে সাথে গ্রহদের মধ্যে সব থেকে ছোট। দূর থেকে এটা কিছুটা আমাদের চাঁদের মতো দেখায়। এরপরে আসে ভিনাস বা শুক্র, দ্য হটেস্ট। শুক্র গ্রহের সারফেস লাইফকে সাস্টেইন করার জন্য একদমই উপযুক্ত না। তবে এর প্রথম এবং দ্বিতীয় স্তরের মেঘের মাঝখানের জায়গায় জীবনের উৎপত্তির উপযুক্ত পরিবেশ রয়েছে, অর্থাৎ ভেনাস এখনও জন্ম দিতে পারে। ভেনাসের পরে আসবে আমাদের পৃথিবী, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এবং এটা মহাবিশ্বে খুঁজে পাওয়া একমাত্র স্থান যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে। পৃথিবীর মায়া কাটিয়ে এগিয়ে গেলে আমরা পাবো মঙ্গল গ্রহকে, যেটা আমাদের সৌরজগতে পৃথিবীর পরে লাইফকে সাস্টেইন করার জন্য যোগ্য ক্যান্ডিডেট। এরপরেই আসে অ্যাস্টেরয়েড বেল্ট, যেটা মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অবস্থিত, যেখানে লক্ষ লক্ষ অ্যাস্টেরয়েডস বা গ্রহাণু সূর্যকে প্রদক্ষিণ করে। এরপরেই আসে আমাদের সৌরজগতের সব থেকে বড় গ্রহ জুপিটার বা বৃহস্পতি। আমাদের সৌরজগতের বাকি সব গ্রহগুলোকে একত্রিত করলেও এর সমান হবে না। 60টিরও বেশি উপগ্রহকে নিয়ে জুপিটার নিজেই একটি মিনি সোলার সিস্টেম। বৃহস্পতির মাঝখানে রয়েছে দ্য গ্রেট রেড স্পট, যেটা সেখানে চলতে থাকা একটি ভয়ানক ঝড়ের চিহ্ন, যেই ঝড় গত 350 বছর ধরেই চলছে। শুধুমাত্র এই রেড স্পটটি আমাদের পৃথিবীর তুলনায় 2 থেকে 3 গুণ বড়। এরপরেই আসে আমাদের সোলার সিস্টেমে সব থেকে সুন্দরী এবং মায়াবী গ্রহ স্যাটার্ন বা শনি। অ্যান্ড ট্রাস্ট মি, মাদার আর্থের পরে শি ইজ দ্য প্রিটিয়েস্ট। এই শনি গ্রহের চাঁদ টাইটান
আমাদের সোলার সিস্টেমের একমাত্র উপগ্রহ যার নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে। এরপরে আসে আইস জায়ান্ট প্ল্যানেটস ইউরেনাস এবং নেপচুন, যাদের মনোমুগ্ধকর নীল রঙের জন্য দায়ী মিথেন। আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলো এখান থেকেই শেষ, তবে আমাদের আসল যাত্রা তো এখনও শুরুই হয়নি। এরপরে আসে কুইপার বেল্ট, যা আগের অ্যাস্টেরয়েড বেল্টের থেকে 20 গুণ চওড়া এবং 200 গুণ বিস্তৃত। এটা একটি বরফের জগৎ, যেখানে ভেসে বেড়াচ্ছে অসংখ্য অ্যাস্টেরয়েডস এবং কমেটস। অতীতের গ্রহ এবং বর্তমানে বামন গ্রহদের তালিকায় থাকা প্লুটো এদেরই অংশ। এর ঠিক পরেই রয়েছে মানব ইতিহাসের সবথেকে মহান মহাকাশযান ভয়েজার 1 এবং 2, যেগুলো নিজেদের মূল কাজ শেষ করে অনন্ত মহাবিশ্বের দিকে এগিয়ে চলেছে। এখন এগোতে এগোতে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। এখানে সূর্যের আলোকে পৌঁছাতেও প্রায় 1 বছরের মতো সময় লাগে। কিন্তু সূর্যের প্রভাব এখানেও শেষ হয়নি। সূর্যের মহাকর্ষ বা গ্র্যাভিটির ফলে কোটি কোটি অ্যাস্টেরয়েডস অ্যান্ড কমেটস এখান থেকেও সূর্যকে প্রদক্ষিণ করছে। অসংখ্য অ্যাস্টেরয়েডস, মিটিরয়েডস এবং কমেটসের মেঘ আমাদের সূর্যকে ঘিরে রয়েছে, যাকে আমরা অর্ট ক্লাউড নামে জানি। এখানে একটি কমেট বা ধূমকেতু থেকে আরেকটি ধূমকেতুর দূরত্বই প্রায় কোটি কোটি কিলোমিটার। তবে অর্ট ক্লাউডের মতো কোনো কিছু সত্যি আছে কিনা এ ব্যাপারে আমাদের কাছে কোনো পাকাপোক্ত প্রমাণ নেই। তবে মনে করা হয় এখানেই আমাদের সূর্যের মাধ্যাকর্ষণ এবং আলো ফুরিয়ে আসে। তাই অনেকে এটাকে আমাদের সৌরজগতের শেষ বলেও আখ্যা দেন। তবে এরপরে কি? মহাবিশ্ব কি এখানেই শেষ? এই প্রশ্ন আপনার মাথায় আসলে বলে দিই, इतनी जल्दी क्या? अभी तो मैंने स्टार्ट किया है। যাত্রার তো সবে শুরু। এই পয়েন্টের পরে রয়েছে শুধুই অন্ধকার আর অন্ধকার। মানবচক্ষু এখানে কিছুই দেখতে পারবে না। তবে ইনফ্রারেড ভিশনের মাধ্যমে কিছু দৃশ্যমান হতে পারে, যেমন এই রক প্ল্যানেটগুলো। রক প্ল্যানেট অর্থাৎ এমন সব গ্রহ যাদের কোনো নক্ষত্র নেই, অর্থাৎ এগুলো কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে না। এগুলো মহাকাশে এলোপাথারি ঘুরে বেড়ায়। অতীতে কোনো ঘটনার জন্য হয়তো এরা নিজেদের সৌরমণ্ডল থেকে ছিটকে গেছে। এরপর আরও এগিয়ে আমরা যদি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাহিরে চলে আসি, তাহলে আমরা আমাদের সূর্যের মতো কোটি কোটি নক্ষত্র এবং আমাদের সৌরজগতের মতো কোটি কোটি সৌরজগৎকে দেখতে পারবো। এটা হলো আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। তবে এখানেও শেষ না। আমাদের সবারই যেমন প্রতিবেশী রয়েছে, তেমনি আমাদের গ্যালাক্সি বা ছায়াপথ মিল্কি ওয়েরও প্রতিবেশী রয়েছে। মেসিয়া 31 বা অ্যান্ড্রোমেডা যার মধ্যে অন্যতম। আজ থেকে প্রায় 4 বিলিয়ন বা 400 কোটি বছর পরে অ্যান্ড্রোমেডা এবং মিল্কি ওয়ে মিলিত হয়ে একটি নতুন বড় গ্যালাক্সির জন্ম দেবে। সো রোম্যান্টিক না? এরকমই আমাদের মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডার মতো লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি তৈরি করে। আমাদের সবার বাড়ি যেমন একটি পাড়ায়, তেমনি লোকাল গ্রুপকে গ্যালাক্সিদের পাড়া বলা যেতে পারে। তবে এখানেই অবাক হবেন না, এরকমই লক্ষ লক্ষ লোকাল গ্রুপ অফ গ্যালাক্সিস মিলে একটি সুপার ক্লাস্টার তৈরি করে। অর্থাৎ একটি সুপার ক্লাস্টারে থেকে লক্ষ লক্ষ লোকাল গ্রুপ, এবং একটি লোকাল গ্রুপে থেকে লক্ষ লক্ষ গ্যালাক্সিস, এবং একটি গ্যালাক্সিতে থেকে লক্ষ, বাকিটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই সুপার ক্লাস্টার থেকে আপনি যে বিন্দুগুলো দেখতে পারবেন, এই প্রত্যেকটি বিন্দু এক একটি আস্ত গ্যালাক্সি। তবে এখন ভেবে দেখুন, এর মধ্যে কোথাও কি পৃথিবীর মতো জীবন থাকতে পারে না? বাট we're not finished yet. আমাদের অবজারভেবল ইউনিভার্সে এরকম কোটি কোটি সুপার ক্লাস্টার্স রয়েছে। ইউ হার্ড ইট রাইট, অবজারভেবল ইউনিভার্স, অর্থাৎ ইউনিভার্সের সেই অংশ যেটাকে আমরা অবজার্ভ বা পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছি, যেটা হয়তো আসল ইউনিভার্সের একটা ক্ষুদ্র অংশ মাত্র। এখানে এসেই আমাদের বর্তমান জ্ঞান এবং বিজ্ঞান থেমে যায়। তবে বিজ্ঞানের অনেক থিওরি এর বাহিরের জিনিসের সম্বন্ধেও বলে। যেমন আমাদের এই সম্পূর্ণ মহাবিশ্ব সমুদ্রে থাকা 1 ফোঁটা পানির সমান মাত্র, এবং এই সমুদ্রের পানির প্রত্যেকটি ফোঁটা এক একটি ইউনিভার্স বা মহাবিশ্ব, যে থিওরিকে আমরা মাল্টিভার্স থিওরি নামে জানি। তবে এটা এখনো পর্যন্ত একটি থিওরি মাত্র। এখন একটু ভেবে দেখুন, আমরা শুরু কোথা থেকে করেছিলাম এবং এখন কোথায় পৌঁছে গেছি।
এখান থেকে আমাদের পৃথিবী তো দূরের কথা, আমাদের গ্যালাক্সি, ইভেন আমাদের নিজেদের ইউনিভার্সকে খুঁজে পাওয়াও নেক্সট টু ইম্পসিবল। যেমন বিন্দু বিন্দু পানিতে সিন্ধু হয়, তেমনি আপনি এবং আমি এই বিশাল মহাবিশ্বের একটি অংশ। এবং এই বিশাল মহাবিশ্বে আমাদের পৃথিবী সবথেকে স্পেশাল জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে বাস করে মানুষ, অর্থাৎ আমরা। তাই ইউনিভার্সের সবথেকে স্পেশাল জায়গাগুলোর মধ্যে এই একটিকে সবসময় স্পেশাল রাখার দায়িত্ব আমাদেরই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।